ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করছেন, ঠিক এমন সময় বনমাঝ হতে শ্রী রাধা কৃষ্ণের আমার ভগবান শ্রীকৃষ্ণের বাঁশরি বেজে উঠেছে। যেই না বাঁশরি বেজে উঠেছে, বাঁশরি শুনে রাধারানী বলছেন, ওরে সখী রে, দেখ দেখ ফের বনমাঝে আমার বধূ বাঁশি বাজায় ডাকছে। এই বাঁশি কেমন বাঁশি দিয়ে, কোন বাঁশ ঝাড় দিয়ে এই বাঁশি তৈরি? আমি যদি সেই বাঁশ ঝাড়ের আমি যদি খোঁজ পেতাম, তাহলে আমি কি করতাম জানিস? আমি যমুনার জলে ভাসিয়ে দিতাম, যমুনার জলে ভাসিয়ে দিতাম, যমুনার জলে ভাসিয়ে দিতাম, আমি যমুনার জলে ভাসিয়ে দিতাম। আমার কন্যাশ্রেণী বাঁশির ধ্বনি যমুনার জলে ভাসিয়ে দিতাম। আজ রাজধানী বললেন, ওরে সখী রে, অমন কন্যাশ্রী বাঁশির ধ্বনি আমি যদি শুনতে পেতাম, আমি যমুনার জলে সেই বাঁশের ঝাড় আমি যমুনার জলে ভাসিয়ে দিতাম। এমন বাঁশের ঝাড় কোথায় আছে যে এমন সুন্দর বাঁশির ধ্বনি বাজায়? এই কথা চিন্তা করছেন। আজ রাজধানী বললেন, ওরে সখী রে, আমি আর স্থির থাকতে পারছি না, ওই বাঁশির ধ্বনি শুনে আমি যে আর স্থির থাকতে পারছি না। ওরে সখী, আমি বল কেমন করে যাব আমি আমার বন্ধুর কাছে? ওরে সখী, তোরা বল না তোরা আমি কেমন করে যাব? তখন আজ রাধারানীর এমন উতলা দৃষ্টি দেখে তখন রাধারানীর সখীরা মনে মনে ভাবছে, তোকে আমরা কি সাজায় দিই বলতো? তোকে আমরা যোগিনীর বেশ ধারণ করিয়ে দেব। তোরা কি করবি জানিস? তুই সোজা যাবি এবং বধূর সঙ্গে সাক্ষাৎ করবি। তাহলে মা, যোগিনীর কথা বললাম যখন, তারপর একটা যোগিনীর গল্প বলবো। আমার একটা যোগিনী ছিল, ঘুম পাচ্ছে না, চিন্তা হচ্ছে। কেন? হাঁটু যদি ব্যথা ধরে? বাবা, না, হাঁটু ভাততে কেন ব্যথা ধরবে? কারণ হরিবাসরে বসে থাকলে হাঁটুর ব্যথা ধরে? কখনো ধরবে না। তামা সেই যোগিনী দেখতে এত সুন্দর, সবাই তার প্রেমে পাগল। তামা যোগিনীকে পাওয়ার জন্য এমনি আচ্ছা ভালো মানুষ সব বৈষ্ণব হয়ে যাচ্ছে। তামা যোগিনীর বাড়ি এইবার প্রতিদিন মহোৎসব হচ্ছে, তা পাশের গ্রামে একজনের স্ত্রী মারা গিয়েছে। বেশি বয়স না, ওই 50-60 বছর হবে। সে ভাবছে, আমার জীবনটা ল্যাল হয়ে গেল, এই জীবনে যদি স্ত্রী না থাকে তাহলে কি করা যায়? ওই যে শুনেছি পাশের বাড়ির লোক আছে, ওই পাশের গ্রামে বৈষ্ণবী নাকি খুব সুন্দর। যদি বৈষ্ণবীর সঙ্গে যদি 2-4টে কথা বলা যায়, তাহলে যদি হয়, এবার সে একেবারে বৈষ্ণব হয়ে গেছে। এবারে বৈষ্ণব হয়ে সে প্রতিদিনের মতো যায় আসে বৈষ্ণবীর বাড়ি যাচ্ছে আসছে। সে মনে মনে ভাবছে, না, এই এমন ভাবে তো যাচ্ছি আসছি, কোনোদিন তো কথা হয় না, কি বলবো, সব তো ভিড় আছে। তাহলে আমি একটা এমন উপায় করি যাতে যোগিনীর ওনার সঙ্গে আমার, ওই যোগিনী মায়ের সঙ্গে আমার কথা হয়। এই কথা চিন্তা করছে। সে ভাবছে, হ্যাঁ, আমার কার্তিক মাসের কথা সবাই জানেন তো, কার্তিক মাসের টোল বইরে গিয়ে হরিনাম দিয়ে টল মারে না? সে ভাবছে, হ্যাঁ, আমি এই ভাদ্র মাসে টল মারব। ভাদ্র মাসে হরিনামের মানে কার্তিক মাসে যে টল মারে, সে ভাবছে আমি এই ভাদ্র মাসে টল। একবারে সে কি করেছে, একটা খোল করতাল কিনে দাদু সঙ্গে মানে ফোটা দেয়, সে দাদু সঙ্গে কেন 2-1টা জায়গায় একটু বেশি লাগিয়ে দিয়েছে।
করতালকে মানে খোল করতাল কিনে নিয়েছে। 12টা একটু পের হয়েছে, 12টার 1 সেকেন্ড পের হয়ে গেছে, সে খোল করতালে বাড়ি দিয়ে একবারে হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে সে একবারে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। আর মা যোগিনীর বাড়িতে এখন কি হচ্ছে, একবারে বৈষ্ণবের লড়াই বেঁধে গেছে। আমরা ষাঁড়ের লড়াই জানেন তো, ষাঁড়ের লড়াই যতক্ষণ না কেউ না মরছে ছাড়ে না। একবারে মা 3 জন যমজ ভাই ছিল, 3টে যমজ ভাই একসঙ্গে মার্ডার হয়ে গেছে, মানে ফুল ডেট। যখন মারা হয়ে গেছে যোগিনীর তো একবার মাথায় হাত। রাখাল রাজা বলে দে না কোথায় আরে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কোথায় বৃন্দাবন তোরে রাখাল রাজা আরে বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও ভাগবতী সে যমুনা উজান বয়ে যায়। কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ও গো ভাগবতী সে যমুনা উজান বয়ে যায়। কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। আর বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। সে যোগিনী মা একবারে চিন্তায় পড়ে গেছে, আমার ঘরে এমনভাবে মার্ডার, চিন্তায় পড়ে গেছে। আমার এদিকে সে একবারে বৈষ্ণব তো একবারে খোল করতালে বাড়ি মেরে আসছে। একবারে যোগিনী মা ভাবছে এই তো ভগবান আমার জন্য দুধ পাঠিয়ে দিয়েছে, নইলে এই ভাদ্র মাসে কে টল দেবে, নইলে কে টল দেবে।
এই কথা চিন্তা করছে। একবারে মা চলো বৌদি গিয়ে এসে গেছে। মা এসে বলছে মা একটু রাস্তার ধারে এসে গেছে। একেবারে মা যোগিনী কি করেছে, তাড়াতাড়ি করে একবারে জানদর তোর মরা তুলসী তলায় এনে সাদা কাপড় ঢাকা দিয়ে নয়নে তুলসী পাতা দিয়ে বক্ষে গীতা দিয়েছে। তা মা এইবারে মা একটু দূরে আছে বৈষ্ণব, যোগিনী মা কান্না শুরু করে দিয়েছে, আমার বৈষ্ণব চলে গেল গো, আমার বৈষ্ণব চলে গেল গো। মানে তা মা বৈষ্ণব চলে গেল, বৈষ্ণব চলে গেল। তা মা সে বৈষ্ণব এসে বলছে, দেখো যে গেছে তো গেছে, সে কি আর ফিরে আসবে? তা কাঁদলে কি হবে, তার তো সৎকার করতে হবে। এই কথা বলেছে। একবারে যোগিনী মা বলে হ্যাঁ। তা বলছে, তখন যোগিনী মা বলছে, শোনো, তুমি যদি আমার এই মোড়া ফেলে দাও, তোমাকে 10টা টাকা দেবো, চাল কলা দেবো, আলু দেবো, এবং 40 দিন পর তোমার জীবন ফটা। যেই না এই কথা বলেছে, বৈষ্ণব বলেছে আমি তো এইটাই তো বলতে এসেছিলাম। একবারে বৈষ্ণব বলে আমি তো এটাই বলতে আসলাম। মা 4জন মিলে যে মোড়া তুলতে পারে না, সেই মোড়া একবারে চলে আসছে মোড়া ফেলে দিচ্ছে। তা মা যোগিনীর ঘরে মোড়া কটা? 3টে। একটা চলে গেছে, মানে এখনো তো 2টো আছে। একটা নিয়ে চলে গেছে যোগিনী মা, সেই ফাঁকে আর একটা নিয়ে যেমন ভাবে ছিল তেমন ভাবে একবারে শুয়ে রেখে দিয়েছে। এদিকে মা যেদিনকে মরা হয়েছে সেদিন কি অমাবস্যা, তাতে করে শনিবার। একবারে মরাটা নিয়ে দূরে ফেলে দিয়ে চলে এসছে। এদিকে মা মানে যোগিনীর মায়ের বাড়ি তো পুরো 3টে মরা, একটা মরা ফেলে দিয়ে এসছে, মানে আরো 2টো মরা বাকি আছে, তাই তো? তা মা এসেছে, একবারে বৈষ্ণবী রাস্তায় দাঁড়িয়ে আছে, বৈষ্ণব দুধ দিয়ে আসছে। বৈষ্ণব দুধ থেকে দেখতে পেয়ে বলছে, কই গো, আমার চাল কলা টাকা পয়সা যা দেবে দাও, মরা ফেলে দিয়ে আসলাম দাও। বলে চাল কলা নেবে, টাকা পয়সা নেবে, মরা ফেলবে না। যেই না এই কথা বলেছে, মরা ফেলবে না। বলে কেন? এই ফেলাই আসলাম। বলে ফেলাই আসলাম তো উটা কি? তুলসী তানে একবারে যেমন ছিল তেমন ভাবে রেখে দিয়েছে। বলে বাবরে, মোড়াই তো সাংঘাতিক দোষ পেয়েছে। আজকে মরেছে শনিবার, তাতে করে আবার অমাবস্যা, মোড়াই তো সাংঘাতিক দোষ পেয়েছে। বলে আচ্ছা ঠিক আছে, আমি ফেলে দিয়ে আসছি। এই বলে সেই মোড়া কাঁধে তুলে নিয়ে যত দূর গিয়েছিল তার থেকে আরো দূরে গিয়ে বড় বড় কাশবন আছে, কাশবনে ফেলে গোলার উপর দিয়ে গিড়ি মেরেছে। মানে কাশ মেরে গোলার উপর দিয়ে, মানে খান দশে গিড়ি মেরে দিয়েছে, টিকিতে গিড়ি মেরে দিয়েছে, পায়ের উপর দিয়ে গিড়ি মেরে দিয়েছে। বৈষ্ণব মনে মনে বলে এই গিট খুলতে খুলতে আমি চলে যাব, আর টাকা পয়সা চাল কলা নিয়ে আমি চলে যাব। কিন্তু মা সে ভাবলো কি হবে, বৈষ্ণবের ঘরে তো এখনো একটা মোড়া আছে। একবারে বৈষ্ণব একবারে রানিকে হেঁটে যাচ্ছে, বৈষ্ণবী ফের রাস্তায় দাঁড়িয়ে আছে। এর বৈষ্ণব দূর থেকে দেখে বলছে, কই গো, দাও দাও দাও, আমার চাল কলা টাকা পয়সা যা দেবে দাও দাও, আমি নিয়ে চলে যাই। বলে চাল কলা নেবে, টাকা পয়সা নেবে, চাল আলু নেবে, তা মোড়া ফেলবে না? বলে ফেলাই আসলাম। বলে ফেলাই আসলাম তো উডা তুলসী থানে। দেখে একবারে অবাক, বলে বাড়ি তো মোড়াই সাংঘাতিক দোষ পেয়েছে। এই কথা দেখে তখন সে বলছে যোগিনী মাকে, বলে দেখো আমার চাল কলা টাকা পয়সা যা দেবে দাও, আমি নিয়ে চলে যাই। একবারে আমি নিয়ে থুয়ে চলে যাব, আমি নিয়ে রেখে চলে যাব, নিয়ে থুয়ে চলে যাব। বলে যোগিনী মা বলে যাও না যাও, আমার ঘরে এই একটাই মোড়া আছে, যা দেওয়ার দিয়ে দিয়েছে পুরলি বেঁধে। একবারে মা বৈষ্ণব নিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে এ তো সাংঘাতিক দোষ পেয়েছে। যত দূর গিয়েছিল তার থেকে আরো দূরে ভীষণ বড় নদী,
সেই দিনকেই এক ব্রাহ্মণ সে এক অশুদ্ধ শ্রাদ্ধ করে এসছে। তা আমরা দেখবেন সব ব্রাহ্মণ কিন্তু এইসব করে না, অশুদ্ধ শ্রাদ্ধ করে এসছে, সব ব্রাহ্মণ এইসব কিন্তু করে না। সে ব্রাহ্মণ মনে মনে ভাবছে আজ অশুদ্ধ একবারে শ্রাদ্ধ করে আসলাম, মোরা প্রথম না দোষ পেয়েছে। তা মা সেখানে দিয়ে যেতে যেতে একটা বড় বট গাছ আছে, তা আমার বট গাছের তলায় গিয়েছে, তার এখন খুব জোরে নিম্নচাপ পেয়ে গেছে। নিম্নচাপ পেয়ে গেছে মানে পায়খানা পেয়েছে, তাই মানে পায়খানা পেলে বাঘের ভয় থাকে না। সে একবারে বট গাছের গোড়ায় রেখে পায়খানা করতে চলে গেছে। আমার পায়খানা করলে জল শোধনা করলে হয় না, জল করে ব্রাহ্মণ মানুষ আমাদের মতো মানুষ না হলে একটু মুছে মাছে নিলে হয়, ব্রাহ্মণ মানুষ মা একবারে ভাদ্র মাসে ফাটার টান নদীতে লেবে গেছে, খরা ভাঙনের নদী, নদীতে লেবে গেছে, মানে যেখানটায় মোড়া নিয়ে দাঁড়িয়েছে পুরো 180 ডিগ্রি কোণে একবারে লম্বভাবে দাঁড়িয়ে আছে। একবারে সেই নিচে জল খরচ করবে ব্রাহ্মণ, এখন জল খরচ করবে, অ্যাটেম্প নিয়েছে করবে কিন্তু জলের নাগাল পায়নি। এদিকে আমার সে বৈষ্ণবতে এসেছিল মোরা ফেলতে, তার রেস্ট হয়ে গেছে, সে ঠ্যাং ধরে রাগের চোটে, কেন আগে 2 বার ফেলেছে ফের চলে এসছে, রাগের চোটে মন মন করে ঘুরিয়ে মাথার উপরে ফেলে দিয়েছে। তা যাবি তো যা ঠ্যাং দিতে একবারে এরম হয়ে যেখানে বৈষ্ণব বসেছিল বৈষ্ণবের গলা দিয়ে গলা শুধু কাদাই গিয়ে একবারে চেপটে চেপটে খেয়ে দিয়েছে। বুড়ো একবার মানে ব্রাহ্মণ মনে মনে ভাবে এ তো মোরাই সাংঘাতিক দোষ পেয়েছে, এদিকে বৈষ্ণব যায় না, বলে দেখি কেমন করে যায়, মানে বারবার তো চলে যাচ্ছে, তাকিয়ে আছে। ও মা অনেক বড় জায়গা, মানে দিনের বেলা এখান থেকে অনেক দূর হলে দেখা যায় ভালোভাবে, কিন্তু কাছে রাত্রেবেলা একবারে ঘুটঘুটে অন্ধকারে এখান থেকে ওইটুকুনি ভালো করে দেখা যায়। তা মামুরা ফেলে দিয়েছে, একবারে ব্রাহ্মণের এখান দিয়ে গিয়ে একবারে কাদার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বুড়ো একবারে ব্রাহ্মণ একবারে গলা টলা ছাড়িয়ে উঠছে আর ভাবছে মোরা তো আবার খুব দোষ পেয়েছে। এদিকে বৈষ্ণব ভাবে ওই শালা আবার উঠে আসে, ওই শালা আবার উঠে আসে, এই কথা বলে বলে তুই আয়, আমিও এখানে দাঁড়িয়ে আছি আয়। এই বলে মা ঠাকুর মশাই যেই কথা তুলেছে বৈষ্ণব একবারে জোড়া পায়ে লাথি মেরে বলে যা, আগে তোরা 2 বার ফেলেছি আবার এসছিস যা, লাথি মেরে ফেলে দিয়েছে। বৈষ্ণবের লাথি খেয়ে ব্রাহ্মণ একবারে গড়িয়ে গড়িয়ে আবার মাঝখানে চলে গেছে। আবার ভাবছে মাঝখানে চলে গেছে, ভাবছে রে বারে তো ভীষণ দোষ পেয়েছে, সাংঘাতিক দোষ পেয়েছে, আমার উপর দিয়ে গেলে হবে না, চালকোলা যা আছে যা, আগে জীবনটা তো বাঁচুক, এই কথা চিন্তা করে নদীর মাঝখানে একবারে হাওড়ে দিয়ে ছুটছে। বলে ওই আবার যাই, মানে তুই যতদূর যাবি আজ আমি ততদূর যাবো, তোকে আজকে নিয়ে থুয়ে ফেলে। তাহলে মা শেষে দিলে নিয়ে থুয়ে ছাড়া কেউ যাবে না, তাহলে মানুষ কিন্তু অনেক রকমের হয়। এদিকে মা রাধারানীকে যখন বেশ ধারণ করিয়ে দিয়েছে, রাধারানী যাচ্ছে কেমন ভাবে, মানে চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে কিবা চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে কিবা চলু রে। চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে কিবা চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে। চলু রে রাধা বিনোদিনী, চলু রে
চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, হোলি খেলবো না। এদিকে রাধারানী আমার যখন এমনভাবে যাচ্ছে, পদকর্তা দর্শন করে বলছে, আমার রাধারানী অতি দ্রুতগতিতে আমার শ্যামরূপ দর্শন করতে যাচ্ছে। আর তার সখাগণ ললিতা বিশাখায় আমার সখীগণ কি করছে, রাধারানীর সঙ্গে যাবে, তাই জন্য ললিতা বিশাখায় আমার রাধারানীর পিছনে পিছনে চলে যাচ্ছে, আমার রাধারানীর পিছন পিছন যাচ্ছে। এমনভাবে যখন যাচ্ছে আমার রাধারানী আমার অতি তরে, আমার অতি দ্রুত গতিতে আমার রাধারানী আমার চলেছে। আজ রাধারানীর পিছন পিছন ললিতা বিশাখা চলেছে। এবং ললিতা বিশাখা কেন যাচ্ছে না, রাধারানীর যুগল মিলন, রাধা কৃষ্ণের যুগল মিলন দেখবে, তাই তো মা? তাহলে মা রাধারানীর রাধা কৃষ্ণের যুগল মিলন দর্শন করবে কেন? কারণ রাধা কৃষ্ণের যুগল মিলন দর্শন করা অত মুখের কথা নয়, অত সহজ নয়। তাই রাধারানী আমার রাধারানীর পিছনে পিছন ললিতা বিশাখা দুজনে যাচ্ছে। তা মা একটা কথা বলে শুনুন, পৃথিবীতে বহু রকমেরই তো মানুষ আছে, মানুষ আছে তো মা, বহু রকমের মানুষ আছে। যেমন যেমন আছে রাগী আছে, খিটকে আছে, আর আমার মনে হয় তাদের মধ্যে সেরা, আমার মনে হয় তাদের মধ্যে সেরা কিপ্টে। কিপ্টে মা, তা আমি কিপ্টের কথা বলছি যখন, দুটো কিপ্টের কথা বলে যাই, দুটো কিপ্টের কথা বলি। আমার একটা কিপ্টের কথা বলি, প্রথম কিপ্টের কথা বলি। সেই এতটাই কিপ্টে যে সে ঠিকঠাক করে ঘুমায় না, সে শুধু টাকা 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 টাকা, সে শুধু টাকা 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 করে যায়। তার এখন একটা গামছা হারিয়ে গেছে, তা গামছা হারিয়ে গেছে, গামছার দাম 100 টাকা। তার এখন মাথায় হাত, হাই রে গামছাটা হারিয়ে গেল, গামছার দাম 100 টাকা, হাই রে গামছার দাম 100 টাকা। আমার দেখবেন যারা কিনতে হয় কোনো কিছু থেকে উসুল করে নেওয়ার চেষ্টা করে, সে ভাবছে এই আমি তো প্রতি মাসে 20 টাকা করে চুল দাড়ি কাটি, যদি 5 মাস চুল দাড়ি না কাটি তাহলে তো আমার এই টাকাটা একবারে ভালোভাবে উসুল হয়ে যাচ্ছে, এই টাকাটা আবার ভালোভাবে উসুল হয়ে যাচ্ছে। এই বলে 5 মাস চুল দাড়ি কাটে, একবার চুল দাড়ি এত বড় বড় হয়েছে। তা আমার সে ভাবছে এতদিন ছিলাম পৃথিবীতে, যাই একটু যমুনায় গিয়ে স্নান করে আসি, কত কি পাপ পূর্ণ করেছি। এই বলে মা সে একবারে যমুনায় স্নান করতে চলে গিয়েছে। যমুনায় স্নান করতে গিয়েছে, আমার সেখানে একজন সিদ্ধ ব্রাহ্মণ পুরুষ সেখানে স্নান করছে। তার চুলদাড়ি কেমন হবে, মানে ঋষি বা তাদের চুলদাড়ি বেশ এত বড় বড়। মনে মনে ভাবে আমার তো একটা গামছা হারিয়ে গিয়েছিল 100 টাকা দাম, ওই জন্য এত বড় বড় হয়েছে। ও নিশ্চিত কম্বল হারিয়েছে, ওই জন্যই এত বড় বড় হয়েছে। এই কথা চিন্তা করে বলছি, ও তা তোমার কি কম্বল হারিয়েছে নাকি? বলে কম্বল কেন হারাবে? বলে আমি জানি না, আমার একটা গামছা হারিয়ে গিয়েছিল 100 টাকা দাম, শুধু করতে পারিনি, মানে উসুল করার জন্য 5 মাস চুল দাড়ি কাটনি, তাই জন্য এত বড় বড় হয়েছে। আর তোমার তো নিশ্চয়ই কম্বল হারিয়েছে না, কেননা কম্বলের দাম তো 500 টাকা, ওই জন্য এত বড় বড় হয়েছে। কিপ্টের ভাব কিপ্টের মতো। আর একটা কিপ্টের কথা বলি,
সে কিপ্টে, এতটাই কিপ্টে যে ঠিকঠাক করে ভাত পান্তা খায় না। যদি হরিবাসরের চাঁদা মানে চাঁদা কালেকশন করতে আসে, সে 2 টাকা হাতে দিয়ে বলে, ভাই রে আজ সময় খুব খারাপ যাচ্ছে রে ভাই, সময় খুব খারাপ, 2 টাকার বেশি দিতে পারবো না, তুই 2 টাকা নিয়ে যা, আগের বছর যদি ভগবান কৃপা করে তোর না হয় 10 টাকা দেবো কোনে। এর মানে মানে টাকা দেবে না, হরিবাসরে 2 টাকার বেশি দেয় না, একবারে 2 টাকা দিয়ে একবারে প্রতি বছরে দেয়। তো তার গিন্নি বলছে, স্বামী গো তুমি এতদিন পৃথিবীতে ছিলে, হরিবাসরে যদি চাঁদা কালেকশন করতে আসে সবাই 2 টাকার বেশি তুমি দাও না, তা তোমার মধ্যে তো অনেক পাপ অপরাধ থাকলেও থাকতে পারে, তা বলি তুমি যাও না একটু যমুনায় গিয়ে স্নান করে এসো। মা এখানে যমুনা এখান দিয়ে 8-20 মানে 10-20 মিটার দূরে, কিলোমিটার দূরে। সে ভাবছে হ্যাঁ রে, সে বলছে হ্যাঁ রে, তা যাবো কি করে? বলে কেন 100 টাকা করে টোটো ভাড়া করছে। 100 টাকা? হায় 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 রে। এই তোর বলি শোন, এই আমি হরিবাসরে যে কারণে 2 টাকার বেশি চাঁদা দিই না, আর সে কারণে চান করার জন্য 100 টাকা কে দেবে রে? এই কথা বলছে না। তার স্ত্রী, সে কি আর কিপ্টে হবে না? সেও কিপ্টে, তার মানে তার মতো অতটাও কিপ্টে নয়। তামার সে কিপ্টে মানে ভাবছে, হ্যাঁ আমার তো একটা বড় ধাড়ি ছাগল আছে, আমি যাব ওই ধাড়ি ছাগলের সঙ্গে নিয়ে যাব, আমার যাওয়াও হবে আর ওর খাওয়াও হবে। এই কথা চিন্তা করে ধাড়ি ছাগলে নিয়ে একবারে ধাড়ি ছাগল মানে ছাগল আসে না কেন মা? মানে রাস্তার ধারে সুস্বাদু ঘাস হয়ে থাকে না, সে ছাগল কি ঘাস ছাড়া আসে? সে শুধু টেনে টেনে নিয়ে আসে, টেনে টেনে নিয়ে আসে। একবারে মা আনতে আনতে কত দূর এসছে, এইবার আনতে আনতে আস্তে আস্তে সবে এসেছে নদীর ঘাটে। নদীর ঘাটে এসে দেখে যে যারা যারা স্নান করছে তারা 100, 200, 300 যে যেমন পাচ্ছে নদীর ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়েছে, 100, 200, 300 যে যেমন পাচ্ছে চাঁদা দিচ্ছে, দিয়ে তারপরে স্নান করতে হচ্ছে। সে ভাবছে যে আমি যে কারণে 100 টাকার জন্য টোটো ভাড়া করলাম না, সে কারণে 200 টাকার জন্য স্নান করতে হবে। কে স্নান করবে? আমি স্নান করবো না। এই বলে সে ছাগল ঘরের দিকে যায়। আবার মনে মনে ভাবে না 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 ঘরে গেলে তো হবে না, এতটা কষ্ট করে হেঁটে আসলাম, তাহলে কি হবে? তো আসা তো বেকার হবে। সেই কথা চিন্তা করে একটা ফাঁকা জায়গা খুঁজছে, মানে থাকতে পারি না, তুমি আমার জীবনে ডেকেছিল।